না প্রফেসর চৌধুরী, প্রফেসর চৌধুরী একটা বিষয় যদি আমি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতাম, আমি কি এটা ভুল পড়েছি? আপনি শিক্ষক হিসেবে আমাকে একটু ধরিয়ে দিবেন, আমি কি এটা ভুল দেখেছি? আমার কাছে স্পষ্ট মনে হয়েছে সরকারের প্রধানমন্ত্রী, সরকারের আইনমন্ত্রী, সরকারের যে দ্বিতীয় ব্যক্তি বলে পরিচিত দলীয় সাধারণ সম্পাদক, তারা সবাই তো এই কোটা ব্যবস্থা পুনর্প্রবর্তনের পক্ষে ছিলেন এবং তারা বিভিন্ন যুক্তি দাঁড় করাছিলেন সামনে। জাস্টিস চৌধুরী এটি দেখতে পাচ্ছেন না কেন, বা আমি কেন ভুল বুঝছি? আপনি কি একটু আমাকে সাহায্য করবেন? কে কেন কোনটা দেখতে পান না তা খুবই নিয়ত বা অভিপ্রায় সাপেক্ষ, ইন্টেনশনের ব্যাপার। এটা কন্টেন্টের সাথে সম্পর্কিত নয় খালেদ। আমরা কে কি দেখি, কোনটা দেখি, কিভাবে দেখি, অন্যকে কিভাবে দেখাতে প্রবৃত্ত হই, তা গভীরভাবে আপনার অভিপ্রায় সম্পন্ন, এবং সেইটাই বরং রাজনৈতিক। যে দেখার ক্ষেত্রে আমাদের যে ভিন্নতাগুলো তৈরি হয়, আপনি যা দেখেছেন আমিও তাই দেখেছি, আপনি যা পড়েছেন আমিও তাই পড়েছি। এবং শুধু তাই নয়, এই 18 সালেও কোটা আন্দোলনটা তখন অপেক্ষাকৃত সংক্ষিপ্ত ছিল এবং এই ধরনের মানে দুর্ভাগ্যজনক পরিণতি তখন দেখা দেয় নাই। তো 18 সালেও যদি একেবারেই মুদ্রিত খবরের কাগজে পত্র আছে, তখনও মন্ত্রিসভার একাধিক মন্ত্রী এই কোটা আন্দোলনকে নিয়ে কি কি কথা বলছিলেন, কি কি প্রচারণা করছিলেন। সত্যি কথা বলতে গেলে এই তথাকথিত জামাত শিবির সংশ্লিষ্টতার এই অভিযোগগুলো তখনও কিন্তু আসতে শুরু করে। ঘটনাচক্রে সেটা একটা প্রলম্বিত আন্দোলন ছিল না, এবং ঘটনাচক্রে এই জিনিসগুলো আমরা ভুলে গেছিলাম। কিন্তু আপনি যা শুনেছেন বা দেখেছেন, আমার শোনা বা দেখা তা অত্যন্ত কাছাকাছি। খালেদ, অধ্যাপক চৌধুরী, নিয়মতান্ত্রিক আন্দোলন আসলে কি হতে পারে? মানে আমরা যা দেখেছি তা তো আসলে কারোই কাম্য ছিল না। এতগুলি প্রাণ, পাশাপাশি রাষ্ট্রীয় এত সম্পদ, সরকারের মানুষের এত দুর্ভোগ, তো কারো কাম্য ছিল না। কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলন বলতে আসলে কি বোঝায় বা কি আমরা বুঝে থাকি, সেটাও যদি একটু বলতেন। আমি নিশ্চিত নয় যে জাস্টিস চৌধুরী নিয়মতান্ত্রিক আন্দোলন বলতে কি বোঝেন, কিন্তু ঘটনাচক্রে আমরা যখন থেকে বাংলাদেশ অভ্যুদয়ের বহু আগে থেকে আমরা নানান ধরনের আন্দোলন দেখে অভ্যস্ত। ঘটনাচক্রে বঙ্গবন্ধু নিজে একজন ছাত্র নেতা ছিলেন, এবং সেই কারণে তার কলকাতা থেকে শুরু করেও তার রাজনীতি জীবনের সাথে আমরা পরিচিত। এছাড়াও মানে বহু প্রথিত যশ বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের সাথে সম্পর্কিত করা হয় যাদের, তারা সকলেই বিভিন্ন রকম আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, একেবারেই সোহরাওয়ার্দী থেকে শুরু করে ভাসানী। আমি যদি নতুন অধ্যায়ের মধ্যে নাও আসি 80-র দশকের পর থেকে, কিন্তু আমার মনে হয় এগুলো রেটরিক। খালেদ, আমার কি মনে হয় তা যদি আমি বলি, এগুলো হচ্ছে রেটরিক। কখন কে কোন আন্দোলনকে আসলে ইনভ্যালিডেট করা বা যেটাকে বলে ইলিজিটিমেট করা, নস্যাৎ করে দেওয়া, এবং কখন কে আন্দোলনের পক্ষে সাফাই গান কিংবা তাকে, তার উপরে নির্ভর করে, আমাদের পক্ষপাতের উপর নির্ভর করে। ইন্টারেস্টিং হলো, বরং অন্য জায়গাতে বলবো জানমালে, এই আন্দোলনকে গোড়া থেকেই প্রথমত জামাত শিবির, এটা এই রেটরিক থেকে আসলে রাজনীতিবিদদের কথা আমি বলতে পারি না, কিন্তু পেশাজীবীদের অন্তত এর থেকে মুক্ত হওয়া খুব জরুরি। প্রথম বিষয় হচ্ছে বিএনপি আপনার নিবন্ধিত রাজনৈতিক দল। জামাতের নিবন্ধন নিয়ে কয়েক বছর চলছে। এই জামাত শিবির ট্যাগটাকে একটা মরাল ক্যাটাগরি হিসেবে ব্যবহার করা অত্যন্ত মানে বিপজ্জনকই শুধু না, একটা চলমান রাজনৈতিক অথবা চলমান অভিব্যক্তি প্রণালীকে বুঝবার জন্য খালেদ অত্যন্ত বাধা প্রদান করে। তো প্রথম বিষয় হচ্ছে যে আপনি তো জার্মানির কথা বাদ দেন, মেট্রো রেল যে সকল দেশে আছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহ, মেট্রো রেলে হামলা হয়েছে কবার? তাহলে প্রথম প্রশ্নটা আসবে না যে পাবলিক কে করেছেন এ প্রসঙ্গে না, কারণ যেহেতু মন্ত্রীরা আগে বলে দিচ্ছেন, পরে আপনার তদন্ত হচ্ছে কারা করেছেন। হ্যাঁ বটেই, সেটা তো বাংলাদেশে আমাদের পরিচিত, সেটা সমস্যা নেই। কিন্তু আমি বলছি যে এরকম ধরনের পাবলিক স্থাপনা যদি আপাতত বিনম্রতার সাথে বলতে পারি যে জনসম্পত্তি, মানে বলা উচিত, তো এই জনসম্পত্তি হেফাজতের জন্য আসলে গোয়েন্দা সংস্থার এবং মানে আইন পরিচালনাকারী, মানে বলতে চাচ্ছি যে শৃঙ্খলা বিধি সংস্থার প্রস্তুতি কি? তাহলে আপনি কটা দক্ষিণ এশীয় দেশে দেখেছেন যে এত মেজর স্থাপনাতে আঘাত হয়, রিগার্ডলেস কে করেছে? ফলে এগুলো এমন একটা প্রসঙ্গ, তা হচ্ছে আমাদের মানে অনেক বিশ্লেষকের পূর্ব পক্ষপাতগুলো দ্বারা এই ধরনের ন্যারেটিভ গুলো বানানো হয়ে আসছে। এর মধ্যে আমাদের কোন একটা অনুসিদ্ধান্তে পৌঁছানো খুব কঠিন। খালেদ, আপনাকে ধন্যবাদ অধ্যাপক চৌধুরী। আমি জাস্টিস চৌধুরীর কাছে যাব, তার আগে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাম্বার আমাদের মধ্যে 1,70,000-এর মধ্যে শতকরা 97, 1,70,000 মানে একটা অনলাইন জরিপে এটা একটা বড় নাম্বার। আমি একটু জাস্টিস চৌধুরীর কাছে আসতে চাই। জাস্টিস চৌধুরী, আপনি বলেছেন যে সব পুলিশ অনেক ধৈর্য দেখিয়েছে। আমি যদি আপনাকে শুধু টাইমলাইনটা একটু মনে করিয়ে দেই, 14 জুলাই প্রধানমন্ত্রীর একটি সংবাদ সম্মেলন হয়েছিল, সেই 14 জুলাইতে রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। সেই 14 জুলাইতেই হচ্ছে
ওবায়দুল কাদের 15 জুলাইতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলন থেকে আত্মস্বীকৃত রাজাকার ও অদ্ভুতপূর্ণ মানসিকতা আচরণের প্রকাশ ঘটেছে, এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত বলেন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে পেটায়, এই হেলমেট এবং লাঠি হাতে নিয়ে প্রকাশ্যে অনেক মিডিয়া সেখানে ছিল, আপনি দেখেছেন কিনা জানি না, আমার ধারণা আপনি দেখেছেন। 16 জুলাই আন্দোলনকারীদের আপনারা হামলা করে ছাত্রলীগ এবং যুবলীগের সমর্থকরা 6 জন নিহত হন। এর মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে। আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন, বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ অনেক ধৈর্য ধরেছে? আচ্ছা শোনো, প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যেসব আন্দোলন হয়েছে সেই সব আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুই তুলনা করাটা দুর্ভাগ্যজনক। তখন আমরা স্বাধীনতার জন্য পাকিস্তানি ইসে থেকে, কলোনিয়াল ইয়ক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। সেই পরিস্থিতি এখন এর সাথে তুলনাই করা যায় না। ছোট করে একটু জানতে চাইবো যে আপনি ইংল্যান্ডে ছিলেন 81 সাল থেকে 90 সাল পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে আপনি দেখেছেন, বা 91 থেকে 96 পর্যন্ত শেখ হাসিনা আন্দোলনকে? সেখানে কোনো সেটা স্বাধীনতার পরে, আমি ইদানিং কালে, হ্যাঁ স্বাধীনতার পরে, ইদানিং তো 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনার কেন আন্দোলন করবে? অশান্তি ইদানিং কালেও এই গাজার ব্যাপারে মার্কিন যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে যে আন্দোলন হয়েছে সেখানে কিন্তু অশান্তিকর আন্দোলন কিন্তু কখনো হয়নি, এবং যেখানে অশান্তিকর আন্দোলন করার চেষ্টা করেছে সেখানে কিন্তু অন্যরকম ফলাফল হয়েছে। এখন কথা হলো যে প্রথম কথা হলো আন্দোলন তো করার কোনো প্রয়োজনই ছিল না, যেখানে সরকারও একই কথা চাচ্ছিল, কোটার বিলুপ্তি। এবং এইখানে আমি একটি কথা বলতে চাই খালেদ, যেদিন অ্যাটর্নি জেনারেল যেদিন চেম্বার আদালতে গেলেন মাননীয় বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বারে, সেদিন কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন যে হাইকোর্টের যে আদেশ সেটিকে স্টে করে দেওয়া হোক। অর্থাৎ এটি থেকে অত্যন্ত স্পষ্ট যে সরকার সবসময় চাচ্ছিল হাইকোর্টের সেই রায়। আমি খুব বিনয়ের সাথে, দর্শক বুঝবে না সেই জন্য আমি খুব বিনয়ের সাথে একটা ছোট করে আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি, আপনি ছোট করে আমি একটু বলি। অ্যাটর্নি জেনারেল ডকুমেন্টের কথা বলছো না তুমি, আমি এইবার আপনি আমার পরীক্ষা নেন ডকুমেন্ট নিয়ে বলছে কিনা। অ্যাটর্নি জেনারেল যে চেম্বার জজের কাছে গিয়ে বললেন, এনায়েতুর রহিম বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটার স্টে চাই, সেই স্টে চাইটা বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনই, 4 জুন, এটাকে ইন্টেনশন বলে। 4 জুন হাইকোর্টের রায় হয়েছে, সেই 4 জুন চেম্বারে গিয়ে স্টে হওয়ার কথা। না, হাইকোর্টের কর্মদিবসেই তো এটা করতে হয়েছে, একটা তো প্রক্রিয়া থাকে, তাই না? সেদিনই কর্মদিবস করতে হয় নাই তো, কিন্তু বিনা বিলম্ব না, এটা খামাখা কনফিউজ করো না মানুষকে। বিনা বিলম্বেই এই চেম্বার আদালতে গিয়েছিল অ্যাটর্নি জেনারেল, সেই স্টে আপনি হাইকোর্টে বসেছেন, এপিলেট ডিভিশনে বসছেন, হাইকোর্টে অর্ডার হওয়ার পরে আমি বিক্ষুব্ধ হলে সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে যাব। আমি গিয়েছি, আপনি আমাকে বলেন। শোনো, হ্যাঁ গিয়েছে চেম্বার জজ আদালত। 4 জুন রায় হয়েছে, 4 জুন রায় হয়েছে, 18 জুলাই গিয়েছে না, 4 জুন রায় হয়েছে, 18 জুলাই, এর মধ্যে ছুটি একটা প্রক্রিয়া থাকে, কিন্তু দরখাস্ত তৈরি করতে হয়। কারণ তুমি চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, একটা প্রক্রিয়া, একটা তো প্রক্রিয়া আছে, তাই না? আমি বলবো যে কোনো বিলম্ব করেনি চেম্বারে যেতে, এবং চেম্বার তারপরে সাথে সাথে এটি ফুল কোর্টে পাঠিয়ে বিলম্ব করেছে, 1 মাস 14 দিন বিলম্ব করেছে। হ্যাঁ, আচ্ছা, এতে না 1 মাস 14 দিন বিলম্ব করলেও, ধরো বিলম্ব যদি পড়েও থাকে মেনেও নেই, কিন্তু সরকার যে না শোনো, যদি আদার ইন্টেনশন থাকলে তো অ্যাপিলই করতো না। আপিল করে প্রমাণ করেছে যে তারা না, তখন চাপ মোটেও সৃষ্টি হয়নি, চাপ অনেক পরে সৃষ্টি হয়েছে। আপিল করেছে তো অনেক, আপিল করার জন্য তো ড্রাফট করতে হয়েছে, পিটিশন করতে হয়েছে, সিএমপি করতে হয়েছে, এগুলো তো অনেক আগেই হয়েছে। চেম্বারে যেতে 2 মিনিট লাগে, 2 মিনিট, এই জিনিস চেম্বারে যেতে 2 মিনিট লাগে, 2 মিনিট না, হ্যাঁ 2 মিনিট। তারা যেটা করেছে এখানে কোনো বিলম্ব করেছে, আমি আপনি দুজনেই দেখেছি হাইকোর্টে অর্ডারের পরে 2 মিনিটের মাথায় চেম্বারে যেতে, আমি আপনি দুজনেই দেখেছি। হ্যাঁ, কিন্তু এই যে সিএমপিটা করেছে, সিএমপির ভাষাটা কি? সিএমপির ভাষা আপনি চেম্বারে স্টপ করতেন, চেম্বারে আপনি স্টপ করতেন, হাইকোর্টে
না, চেম্বার স্টপ করার চেম্বার তো স্টপ করার চেষ্টা করেছে, কিন্তু চেম্বার তো এটা করেনি। চেম্বার এটা ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এটা কেন মানুষদের করছো, কনফিউজ করছো? চেম্বার শুনেছে, এটা শোনার পরে ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে, যেটা ফুল কোর্টে চলে গেছে। সুতরাং এবং সিএমপি যখন করলো, সিএমপির ভাষাটা তো তাই যে হাইকোর্টের রায়কে অবৈধ ঘোষণা করা হোক। সরকার আইন আদালতকে কিভাবে ব্যবহার করেছে এই প্রসঙ্গে আমি আপনার কাছে পরে আসব। আপনি আমাকে আগে বলেন যে আপনি এইটা দেখেন যে সরকার মানে যেটিকে আপনি পুলিশের ধৈর্য দেখানো বলছেন, সেটা আপনি কেন বলছেন? আসলে ছাত্রছাত্রী আন্দোলন করছিল, পুলিশ তারা রাস্তা বন্ধ করে দিয়েছে, পুলিশ কি বসে থাকবে? তারা সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছে। আমি নিজেও একজন ভুক্তভোগী, আমি আমার কাজে যেতে পারিনি। তারপরে এখানে শুধু আবু সাইদ না, প্রতিটি জীবন অমূল্য, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আপনি শিখিয়েছেন দেখতে হবে রুট কজ, দেখতে হবে রুট কজ। আমি বলছি যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারাই এই জন্য দায়ী। পরিস্থিতি সৃষ্টি করেছে শিবির, এই যে শিবির জামাত, এটা তো বাস্তবতা। এই শিবির জামাত বাংলাদেশের রাজনীতিতে কি ভূমিকা পালন করছে সেটিকে আমাদের জানা নেই। শিবির জামাতের এত শক্তি আছে, আওয়ামী লীগ 4টা ইলেকশন করলো পর পর, শিবির জামাতের এত শক্তি আছে, অবশ্যই 4টা ইলেকশন করলো। শিবির জামাতের শক্তি, তারা বিদেশ থেকে পয়সা পাচ্ছে প্রমাণিত, তারা বিদেশ থেকে নির্দেশনা পাচ্ছে প্রমাণিত। এগুলো শিবিরের আবার ফেরত পাচ্ছে। এই জিনিসগুলো তো বাস্তব।